আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার জিনে ঘেরা এক পুরনো ফ্যাক্টরি, যেখানে পাশের গ্রাম থেকে কিছু সিজনাল ওয়ার্কাররা আসে কাজ করতে, যাদের মধ্য থেকে দুজন এই ফ্যাক্টরিতে করে ফেলে মহাপাপ। ফলস্বরূপ জিনেরা এবার বাকি সকলের উপর ক্ষেপে যায়। এর প্রকোপ এতটা ভয়ানক ছিল যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন জিনেদের হাত থেকে বাঁচতে গেলে খুঁজে বের করতে হবে ওই দুই ব্যক্তিকে এবং তাদেরকে দিতে হবে ভয়ানক শাস্তি। কি এমন পাপ করেছিল তারা, আর জিনের শাস্তিও বা কি, জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ গল্পটি, যার নাম পাবলিক গোলা। এই ফ্যাক্টরি ইন্দোনেশিয়ায় সত্যিই অবস্থিত, আর ওই ভয়ানক বাস্তবে ঘটা ফ্যাক্টরির ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই গল্পটি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় 2003 সালে জাভাতে। আমরা একটা ট্রাককে দেখতে পাই যাতে কিছু সমস্যার জন্য মাঝপথেই দাঁড়িয়েছিল। জানা যায় এটা একটা ফ্যাক্টরির ট্রাক। বছরের এই সময়টাই বেশি কাজ থাকায় পাশের গ্রাম থেকে অতিরিক্ত কিছু কর্মচারীদের নিয়োগ দেওয়া হচ্ছিল ফ্যাক্টরিতে। তারা শুধুমাত্র এই সিজনের জন্যই কাজ করবে। তাই তো ওই গ্রামের অল্প বয়সী কিছু ছেলেমেয়েরা কাজ করার জন্য ট্রাকে করে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এখানে দুজন মেয়ে ছিল, ইন্দা এবং নিং। সেই সাথে আরও একজন মেয়ে তাদের সাথে জয়েন হয়, যার নাম ছিল ওয়াতি। ওয়াতি প্রথমে মোটেও পারমিশন পাচ্ছিল না তার মায়ের কাছ থেকে এখানে কাজে যাওয়ার, তবে সে অনেক কষ্টে মাকে রাজি করিয়েছিল, কেননা এই কাজে যাওয়া লোকগুলোর মধ্য থেকে একজন তার হবু হাজবেন্ড হ্যান্ডরাও ছিল। হ্যান্ডরা এবং ওয়াতির খুব শীঘ্রই বিয়ে হতে চলেছিল। এদিকে ইন্দা এবং ফাদিলও একে অপরকে পছন্দ করত। ওয়াতি এবং নিং ছিল বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডও কাজে যাচ্ছে এটা দেখে নিং অনেক খুশি হয়ে যায়। তাদের সব বন্ধুদের জন্য এটা একটা খুশির মোমেন্ট ছিল। তারা একসাথে রওনা দেয় ফ্যাক্টরির উদ্দেশ্যে। জঙ্গল পেরিয়ে আখক্ষেতের ভেতর দিয়ে তারা গিয়ে পৌঁছায় তাদের ফ্যাক্টরির রাস্তায়। ফ্যাক্টরিটা অনেক বড় এরিয়া জুড়ে। তারা অনেক বেশি আনন্দিত হলেও তারা তো জানতই না যে এই ফ্যাক্টরিতে পৌঁছানোর পর থেকেই তাদের জীবন কিভাবে পরিবর্তন হতে চলেছে। ফ্যাক্টরিতে পৌঁছানো মাত্রই সেখানকার ম্যানেজার মিসেস মার্নি তারা কে কোন রুমে থাকবে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। 4 জন করে একটা রুমে থাকছিল। ইন্দা, ওয়াতি এবং নিংয়ের সাথে আরও একজন মেয়ে অ্যাড হয়, যার নাম ছিল রানী। রানী অন্য গ্রাম থেকে এসেছিল। তারা একসাথে খাবার খাচ্ছিল, এমন সময় ফ্যাক্টরিতে একটা সাইরেন বেজে ওঠে। এটা কিসের সাইরেন ছিল এই ব্যাপারটা তারা কেউ জানতো না। ইন্দা এটা দেখতে এগিয়ে যায়, তবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে আমরা ফাদিলকে দেখতে পাই যে কিনা নামাজের জন্য রেডি হচ্ছিল। সে যখন এর জন্য রেডি হচ্ছিল তখন কিছু একটা যেন অনুভব করতে পারে সে নিজের আশেপাশে। তবে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সে নামাজে দাঁড়াতে যায়। ঠিক তখনই আচমকা এক আকৃতিকে সে নিজের সামনে দেখতে পায়, যে পরক্ষণেই গায়েব হয়ে গিয়েছিল। ফাদিল বুঝতে পারছিল না যে এইমাত্র সে নিজের সামনে কি দেখল। এদিকে ওই রাতে ইন্দা রান্নাঘরে গিয়েছিল পানি পান করতে। তখনই সিলিংয়ের ফাঁকা স্থান থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। পরক্ষণেই তার পিছু থেকে কেউ যেন দৌড়ে চলে যায়। সে নিং এবং রানীকে ডাকতে ডাকতে দরজার কাছে এসে দেখতে পায় দরজার চাবিটি তখনও নড়ছে। এর মানে দরজা থেকে কেউ মাত্র বের হয়েছে। জিনিসটা চেক করার জন্য সে বাইরে যায়, যেখানে সে নিজের থেকে বেশ দূরে কাউকে একটা হেঁটে যেতে দেখতে পায়। তার পিছু পিছু ইন্দা অনেকটা দূরে চলে আসে তাদের রুম থেকে। যদিও কিছু সময় পর সে ওই ব্যক্তিকে আর দেখতে পায় না, তবুও তার মনে হয় সে হয়তো বা ফ্যাক্টরির দিকে গিয়েছে। তাই ইন্দা চলে আসে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে সে একটা রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেদিকেই যেতে আরম্ভ করে। ওই সময় তার পেছনে আমরা ভয়ানক এক বৃদ্ধার আকৃতিকে দেখতে পাই। হতে পারে এটা কোনো জিন। আপাতত এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে ইন্দা ওই আওয়াজের পিছু করতে করতে একটা দরজার সামনে চলে আসে। ভেতর থেকে আওয়াজটা আসছে। এদিকে দরজাটি শক্তভাবে লাগানো। তখন ইন্দা দেখতে পায় উপরে একটু ফাঁকা স্থান আছে, তাই সে ওই স্থান থেকে ভেতরে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় ভেতরে যেন কোনো এক আনন্দ অনুষ্ঠান হচ্ছে। অনেকে বসে নাচ গান করছে, বিভিন্ন রকম অদ্ভুত দেখতে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তারা সকলেই আচমকা হঠাৎ করে ইন্দার দিকে তাকিয়ে পড়ে, যার ফলে ইন্দা ভয় পেয়ে নিচে পড়ে যায়। সে দ্রুত সেখান থেকে উঠে পালাতে আরম্ভ করে। ওই সময় আমরা দেখতে পাই ফ্যাক্টরির ওই দরজা দিয়ে বেরিয়ে আসছে এক ভয়ানক আকৃতি। ফ্যাক্টরিতে প্রথম রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে ফ্যাক্টরির প্রথম দিন কাজে যাওয়ার জন্য তারা সকলে ভীষণ এক্সাইটেড ছিল।
তবে ইন্দা অনেকটা চিন্তিত ছিল। সে ওয়াতি এবং নিংকে জিজ্ঞাসা করে গতকাল রাতে তারা কেউ ঘর থেকে বের হয়েছিল কিনা। তারা এই ব্যাপারে অস্বীকার করলে সে একটু চিন্তিত হয়ে পড়ে, তবে এই ব্যাপারে সে কাউকেই কিছু বলে না। এখন তাদেরকে ওয়েলকাম জানায় মিসেস মার্নি। এখানে তাকে সাহায্যের জন্য ছিল সামিন, সেই সাথে দুজন সিকিউরিটি গার্ড। এখানে মিসেস মার্নি তাদেরকে কিছু রুলস জানিয়ে দেয়। মাগরিবের পরপরই একটা সাইরেন বাজবে, যে সাইরেনের পর থেকে শুরু হবে ইয়েলো আওয়ার্স। এই সময়ের মধ্যে সকলকে নিজেদের লজে ফিরে যেতে হবে। আর এরপর ঠিক রাত 9টার সময় আরেকটা সাইরেন বাজবে, যার সাথে শুরু হয়ে যাবে রেড আওয়ার্স। এই সময়ে কেউ যেন নিজ নিজ ঘর থেকে বাইরে না বের হয়। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং মারাত্মক। এই কথা শুনে একটু ঘাবড়ে যায় ইন্দা, কেননা গতকাল রাতে তো সে গভীর রাতে একাই লজ থেকে বাইরে বের হয়েছিল। আর এরপর কি ঘটেছিল তা তো তার স্পষ্ট মনে আছে। এখন সকলকে তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়, এক একজনকে এক একটা টিমে নিয়ে নেওয়া হয়। বেশিরভাগ মেয়েদেরকেই অফিস ওয়ার্ক দেওয়া হয়েছিল আর ছেলেদেরকে ফিল্ড ওয়ার্ক। ইন্দাকে বেছে নেওয়া হয়েছিল মিসেস মার্নির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সকলে যে যার কাজ করছিল। দুপুরের দিকে আমরা ইন্দাকে দেখতে পাই যে কিনা মিসেস মার্নির অফিসে যাচ্ছিল কিছু রিপোর্ট নিয়ে। ওই সময় সে পথে একটা গাছের নিচে ছোট্ট একটা পাখিকে দেখতে পায়। এটি ছিল পাখির ছানা, যেটি কিনা পাখির বাসা থেকে নিচে পড়ে গিয়েছিল। তাই ইন্দা এখানে পাখির ছানাটিকে তার বাসায় তুলে দেয়। এই জিনিসটা দেখে সেখানে একজন মহিলা তাকে বলে, ভালো কাজের ফল অবশ্যই ভালোই হয়, নিশ্চয়ই সে এই ভালো কাজের ফল পাবে। এই কথা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। ইন্দা একটু অবাক হয়। অন্যদিকে আখ খেতে কাজ করছিল ফাদিল। আখ কাটার সময় সে নিজের সামনে হঠাৎই একটা সাপ দেখতে পায়। এটা যেন তাকে ছোবল মারতে চাইছিল, ফলে ফাদিল একটু ঘাবড়ে যায়। তবে বারবার আল্লাহর নাম নেওয়ায় সাপটি সেখান থেকে চলে যায়। ফাদিলও হাঁপ ছেড়ে বাঁচে। ওই দিন ব্রেকের সময় তাদের দুই বন্ধু ফ্রাঙ্কি এবং দিউই তাদেরকে বিভিন্ন রকম গল্প বলতে থাকে। তারা জানায় এই ফ্যাক্টরিতে নাকি অনেক আগে আগুন লেগেছিল, যেখানে অনেক কর্মচারীরা ড্রাঙ্ক অবস্থায় পুড়ে মারা গিয়েছিল। আর ওই কর্মচারীদের অতৃপ্ত আত্মাদের হাত থেকে বাঁচার জন্যই মূলত ইয়েলো আওয়ার এবং রেড আওয়ারের রুলস সেট করা হয়েছে। মানা হয় এই ফ্যাক্টরি জুড়ে প্রতি রাতেই ওই আত্মারা নাকি ঘোরাঘুরি করে এবং সাধারণ মানুষদেরকে সামনে পেলে তাদের ক্ষতি করে। হেনরার কাছে এই সব কিছু শুধুমাত্র গুজব ছাড়া আর কিছুই মনে হয় না। তাই সে ফ্রাঙ্কির এই সকল কথাই গুরুত্ব না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তবে ইন্দা তখনও কাজে মগ্ন ছিল। এমন সময় আচমকা ওই বৃদ্ধার আকৃতিকে আমরা তার পাশেই দেখতে পাই, যার মুখ থেকে রক্ত এসে পড়ে ইন্দার গায়ে। ইন্দা ভয়ে চিৎকার করে ওঠে এবং পরক্ষণেই দেখতে পাই সেখানে কেউই নেই। তার এতে করে বেশ ভয় লেগে গিয়েছিল। এর ওপর আবার সাইরেন বাজার সময় হয়ে গিয়েছিল, তাই সে আর দেরি না করে দ্রুত অফিস রুম থেকে বেরিয়ে পড়ে। রুম থেকে বের হতেই সে নিজের সামনে রানীকে দেখতে পায়, যে কিনা ফ্যাক্টরির ভেতর দিকে যাচ্ছিল। ইন্দা এতে বেশ অবাক হয় এবং তার পিছু পিছু যেতে যেতে বলে যে সে তাকে কিছু প্রশ্ন করতে চায়। রানী দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কি জানতে চায়। উত্তরে ইন্দা জানতে চায় গতকাল রাতে সে তার রুম থেকে বাইরে বের হয়েছিল কিনা। রানী এ কথার উত্তর না দিয়ে তার দিকে ঘুরে তাকায় আর এরপর দৌড়ে তার দিকে আসতে থাকে। পরক্ষণেই সে পরিণত হয় ওই আকৃতিতে, যে কিনা ইন্দার গলা চেপে ধরে। এই ঘটনায় ইন্দা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং দৌড়ে ফ্যাক্টরি থেকে তখনই বাইরে বেরিয়ে আসে, যেখানে অলরেডি তার বান্ধবীরা তার জন্য অপেক্ষা করছিল। ওয়াতি এবং নিংয়ের সাথে রানীও ছিল। রানীকে এখানে দেখে সে আরো বেশি অবাক হয়। সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। ওই দিন সন্ধ্যার পর ফ্রাঙ্কি এবং দিউই দুইজন সিকিউরিটি গার্ডের সাথে বসে তাস খেলছিল। সিকিউরিটি গার্ড এখানে জানায় যে আশেপাশের কোনো গ্রামের মানুষজন এই ফ্যাক্টরিতে কাজ করতে চায় না, তাই তো দূরের গ্রাম থেকে লোকজনকে এখানে নিয়ে আসা হয়। এই ফ্যাক্টরি নিয়ে আরও একটা গুজব আছে। ফ্যাক্টরির পশ্চিম সাইডের বিল্ডিংয়ে নাকি একসময় মেন্টাল হসপিটাল ছিল, সেখানেই মূলত আগুনটা লেগেছিল, যে কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। 9টার পর আশেপাশে ওই সকল মানুষের আত্মারাই ঘোরাফেরা করে। কেউই চাইবে না এই সকল আত্মাদের মুখোমুখি হতে। তবে যদি কোনো আত্মা তাদের পিছে পড়ে যায় তাহলে যেন পিছের দিকে না তাকিয়ে তারা দৌড়ে পালাতে আরম্ভ করে, বিশেষ করে মাফ চেয়ে। এ কথা শোনা মাত্রই দিউই আর এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত তাদের কাছে মাফ চায় এবং দৌড়ে সেখান থেকে নিজের রুমের দিকে যেতে থাকে। তার পিছু পিছু ফ্রাঙ্কিও যেতে থাকে এবং তাকে ভীতু বলে সম্বোধন করে।
সেই সাথে বলে যে রিল্যাক্সে যেতে এখনো সময় আছে। একথা বলতে না বলতেই 9টার সাইরেন শোনা যায়, যে আওয়াজের পর কারোর বাইরে থাকা যাবে না। আর এই সাইরেন বাজা মাত্রই ফ্রাঙ্কি দিউইকে ছাপিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে, যা দেখে দিউইও ঘাবড়ে যায় এবং জুতা ফেলে রেখে সেখান থেকে পালাতে আরম্ভ করে। ফ্রাঙ্কি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখনই দিউই দরজার রিফ্লেকশনে একটা জ্বলন্ত লাশের মতো কাউকে একটা দেখতে পায়। ফলে সে অনেকটা ঘাবড়ে যায়, তবে পেছনে তো কেউই ছিল না। এমন সময় পিছ থেকে কেউ একজন তার জুতো ছুঁড়ে মারে, ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। ওই সময় আমরা মেয়েদের লজের দৃশ্য দেখতে পাই, যেখানে ওয়াতি কোনো একটা কারণ নিয়ে ভীষণ চিন্তিত ছিল। নিং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে ইন্দা বলে যে তার হেন্দ্রাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে। ওয়াতির মা হেন্দ্রার কাছে একটা বড় শর্ত জুড়ে দিয়েছে তাকে বিয়ে করার জন্য। তার কাছে মনে হচ্ছে হেন্দ্রা হয়তো বা এই ব্যাপারে চিন্তিত। ওয়াতি নিংকে জিজ্ঞাসা করে সে যদি ওয়াতির জায়গায় হতো তাহলে সে কি করত। উত্তরে নিং বলে সে কখনোই নিজে আর্থিকভাবে সামর্থ্যবান না হওয়া পর্যন্ত বিয়ে করত না, তবে সে নিজে এরকম, ওয়াতি তো ওরকম না। একথা বলে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াতি তখন ইন্দাকে জিজ্ঞাসা করে সে হলে কি করত, তবে ইন্দা তো এইসব কথায় কানও দিচ্ছিল না। তার মন পড়েছিল ওই সকল ভয়ানক ঘটনাকে ঘিরে যেগুলো তার সাথে ঘুরেছে। তবে বারবার জিজ্ঞাসা করার পরও সে ওয়াতিকে কিছুই বলে না। তখনই যখন তারা খাবারের জন্য প্লেট নিতে যায়, প্লেটের নিচ থেকে বেরিয়ে আসে এক ভয়ানক পোকা, যা দেখে তারা তিনজনই ঘাবড়ে যায়। ওই সময় নিং ওয়াশরুমে ছিল। হঠাৎই লাইটটা ফ্লিকার করতে করতে বন্ধ হয়ে যায়। নিং ঘাবড়ে যায়। এমন সময় তার পেছনে আমরা জ্বলন্ত ওই মানুষগুলোকে দেখতে পাই। এরা মানুষ ছিল নাকি জিন, যারা কিনা আগুনের তৈরি, তবে নিং তাদেরকে দেখতে পায় না। রুম থেকে বের হওয়ার সময় তার ওয়াতির সাথে দেখা হয় এবং সে ঘাবড়ে যায়। সে ওয়াতিকে বলে হঠাৎ করে কারেন্ট কেন চলে গেল। তখন ওয়াতি লক্ষ্য করে যে লাইট তো ঠিক আছে, কারেন্টও আছে, বাইরের সুইচটাই বরং বন্ধ ছিল। সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে অজু করতে আরম্ভ করে। অন্যদিকে ওই সময় ফাদিলও অজু করছিল। তার আশেপাশে আওয়াজ হতে আরম্ভ হয়। ফাদিল বুঝতে পারছিল না এই আওয়াজগুলো কোথা থেকে আসছে। এদিকে ওয়াতি যখন নামাজ পড়ছিল তখন নামাজ শেষে সে হিজাব খোলার সময় আচমকা ওই ভয়ানক জিনদের মধ্য থেকে একটি তার পিছে চলে আসে। ফলে সে ঘাবড়ে যায়। তার ব্যাগ থেকে সকল কাপড় চোপড় এলোমেলোভাবে বাইরে পড়েছিল, যা দেখে সে একটু অবাক হয়। পরদিন সকালে কাজে যাওয়ার সময় সে জানতে পারে হেন্দ্রা গতকাল রাতে এক ভয়ানক স্বপ্ন দেখেছে। এই ব্যাপারে তার বন্ধুরা কথা বলছিল। তাই ওয়াতি এবার হেন্দ্রার সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে তার স্বপ্নের ব্যাপারে। হেন্দ্রা তাকে তার স্বপ্নের ব্যাপারে বলতে চাইছিল না, বরং সে তো এখানে ওয়াতির সাথে মিসবিহেভ করে সেখান থেকে চলে যায়। কেননা ওয়াতি তাকে বারবার তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করছিল। নিং এবং ইন্দা তাকে সান্ত্বনা দেয়। তখন ফাদিল বলে স্বপ্ন নিয়ে খুব বেশি ভাবা উচিত না। একথা বলে সে সেখান থেকে চলে যায়। এখন ওই দিন রানীর একটা ফাইল ডেলিভারি করার কথা ছিল একটা নির্দিষ্ট অফিসে, যেখানে ইন্দারও একটা ফাইল ডেলিভারি করার কথা ছিল। তবে ইন্দার সেই সাথে আরও একটা অফিসে কাজ ছিল, যেটা জানার পর রানী তাকে ইনসিস্ট করতে থাকে যাতে করে ইন্দা তাকে নিজের ফাইলটি দিয়ে দেয়। এমনিতেই রানী ওই অফিসে যাচ্ছে, একই অফিসে যেহেতু দুটো ফাইল দিতে হবে সে নিজেই দিয়ে দিতে পারবে। ইন্দা অত কিছু না ভেবে তাকে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ইন্দার সবকিছু অস্বাভাবিক লাগতে শুরু করে। সে একটা মালবাহী গাড়িকে অন্যদিকে যেতে দেখতে পায়, যেখানে বসেছিল রানী। তার নাম ধরে ডাক দিতেই সে ভয়ানকভাবে ইন্দার দিকে ঘুরে তাকায়, আর এরপর সেখানেই দাঁড়িয়ে থাকে। তার সামনে দিয়ে তখন আগ কেটে রাখা একটা গাড়ি আসছিল। ইন্দা তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, তবে এক পর্যায়ে গাড়িটি থেমে যায়, ফলে ইন্দাও থেমে যায়। তখনই আচমকা আগগুলো গিয়ে পড়ে রানীর উপর। ফলে এই ঘটনায় রানী অনেক বেশি আহত হয়ে পড়ে। এই ঘটনার জের ধরে মিসেস মার্নি অনেক বেশি বকাঝকা করতে থাকে ইন্দাকে, কেননা ওই ফাইল রেখে আসার কাজটি তার ছিল। সেখান থেকে বের হয়ে মিসেস মার্নি শামিনের সাথে কথা বলে, যেখানে শামিন যেন কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিল, যে ব্যাপারে সে মিসেস মার্নিকে বললে মার্নি বলে সে এখনই ফ্যাক্টরির কাজ বন্ধ করতে পারবে না, তা যাই হোক না কেন। এই সকল কথা শুনে ইন্দা একটু অবাক হয়। এরপর আমরা শামিনকে একজন মহিলার সাথে দেখতে পাই। এই মহিলাকে আমরা এর আগেও দেখেছি ইন্দার সাথে কথা বলতে। তার নাম আসি। সে এখানে পরপর 3টা ডাব কাটে। 3টা ডাবই পচে গিয়েছিল। একটার ভেতর থেকে তো কেঁচোও বেরিয়ে আসে, যা দেখে শামিন বলে এর মানে তারা রেগে গিয়েছে, অর্থাৎ তারা এখানে জিনদের কথা বলছিল। তবে জিনরা যে কেন রেগে গিয়েছে এই ব্যাপারটা আসি এবং শামিন দুজনই বুঝতে পারছিল না।
এদিকে ইন্দা কাঁদতে কাঁদতে নিজের লজের দিকে ফিরে যাচ্ছিল, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল ফাদিল। ফাদিল এখানে ইন্দাকে রানীর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ইন্দা কাঁদতে কাঁদতে তাকে প্রথম রাতের ঘটনা খুলে বলে। তার মনে হচ্ছিল সে ওই রাতে রেড আওয়ারে বের হয়েছিল বলেই এই সব কিছু ঘটছে। তখন ফাদিল জিজ্ঞাসা করে সেদিন সে কার সাথে বের হয়েছিল, যা শুনে ইন্দা একটু অবাক হয়। সে বলে সে একজন লোকের পিছু করছিল, যে কিনা লজ থেকে বের হয়ে ফ্যাক্টরি পর্যন্ত গিয়েছিল। সেখানে গিয়ে আর তাকে সে খুঁজে পায়নি। তবে ফ্যাক্টরির ভেতরে তখন কোনো একটা রিচুয়াল হচ্ছিল, যে রিচুয়াল দেখে সে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হচ্ছে এই রিচুয়ালের সাথে কোনো না কোনোভাবে এই সকল ভয়ানক ঘটনা জড়িত। ফাদিল তাকে এইসব ব্যাপারে কারোর সাথে শেয়ার করতে নিষেধ করে, কেননা এতে করে তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হতে পারে। এখন ওই সময় আমরা আসি এবং শামিনকে দেখতে পাই, যারা কিনা জিনদেরকে সন্তুষ্ট করার জন্য একটা রিচুয়াল করছিল। তারা ওই রুমটাতে ছিল যে রুমের ভেতরে ইন্দা ওই রিচুয়ালের দৃশ্য দেখেছিল। সেখানে তারা দুটো গরু কুরবানির জন্য বেঁধে রেখে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসার সময় আসি বলে সে আশা করছে জিনেরা এই অফারিং অ্যাকসেপ্ট করে নিবে, তা না হলে তারা ভীষণ বিপদে পড়বে। এখন ইন্দার ভেতরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, যেখানে রানীর ঘর থেকে সে আওয়াজ শুনতে পায় এবং ভেতরে গিয়ে দেখতে পায় রানী বিছানার উপর বসে আছে। সে রানীর কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই আচমকা পাশে থাকা আলমারিতে তার চোখ পড়ে। সে দেখতে পায় রানীর স্থানে ওই বৃদ্ধা জিনটি বসে আছে। রানীও উঠে দাঁড়ায়, সেই সাথে বৃদ্ধা জিনও উঠে দাঁড়ায়। ঘুরে তাকাতেই দেখা যায় রানী ছিল পুরোপুরি রক্তাক্ত। ঠিক তখনই আচমকা আলমারির ভেতর থেকে ওই জিন তার উপর হামলে পড়ে। তার চিৎকার শুনে তখনই সেখানে চলে আসে ওয়াতি এবং নিং। তারা তাকে সামলে নেয়। নিং ইন্দাকে জিজ্ঞাসা করে রানীর এ ধরনের পরিস্থিতির জন্য সে আবার নিজেকে দায়ী মনে করছে না তো। ইন্দা চুপ করে থাকলে নিং তাকে চিন্তা করতে মানা করে। রানীকে অলরেডি চিকিৎসার টাকা দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলার মাঝেই নিং দেখতে পাই 9টা বাজতে চলেছে। ওয়াতি হেন্দ্রার জন্য খাবার রেডি করেছিল, তবে হিজাব পরে বের হতে হতে সময় লেগে যাবে। 9টার মধ্যে খাবার দিয়ে আবার চলে আসতে হবে। এ কারণে নিং ওয়াতিকে জিজ্ঞাসা করে সে কি কিছু মনে করবে যদি নিং হেন্দ্রাকে খাবার দিয়ে আসে। ওয়াতি জানায় যে না। তাই নিং খাবার নিয়ে পৌঁছে যায় হেন্দ্রার কাছে। দরজা খুলে ফ্রাঙ্কি দেখে তো খুশি হয়ে যায় যে নিং তার জন্য খাবার নিয়ে এসেছে, কেননা সে মনে প্রাণে নিংকে পছন্দ করত এবং শুধুমাত্র একটাই দোয়া করত যে নিং যেন তাকে ভালোবাসে। এরই মাঝে সেখানে হেন্দ্রা আসলে নিং তার হাতে খাবারটি তুলে দেয় এবং বলে ওয়াতি পাঠিয়েছে। তখনই সেখানে ফাদিল আসে এবং নিংকে বলে দ্রুত তার লজে ফিরে যেতে। 9টার অ্যালার্ম বাজতে চলেছে, তাই তো নিং দ্রুত তার লজের দিকে ফিরতে থাকে। মাঝপথে এসেই সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে যায়, যেন সে কিছু একটা অনুভব করছিল। এমন সময় সাইরেন বেজে ওঠে, যা শোনা মাত্রই সে দ্রুত ভেতরে চলে যায়। ওই সময় লজের সামনে আমরা অসংখ্য জিনের উপস্থিতি দেখতে পাই। পরদিন সকালে ওই ঘরের ভেতরে চেক করতে যায় শামিন এবং আসি। সেখানে গিয়েই তারা হতবাক হয়ে যায়, কেননা জিন তাদের এই অফারিং গ্রহণ করেনি। ব্যাপারটা তাদের জন্য অনেক বেশি ভয়ানক ছিল। এ কারণে ওই দুটো গরুকে মেরে তারা একটা রিচুয়াল করে জিনদেরকে শান্ত করার জন্য। ওই রাতে আমরা ওই দুইজন সিকিউরিটি গার্ডকে এই ব্যাপারে কথা বলতে দেখতে পাই, যেখানে তারাও এই রিচুয়াল নিয়ে চিন্তিত ছিল। এমন সময় আচমকা সেখানে থাকা একটা কুয়ার ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। প্রথমে তারা মনে করে সেখানে হয়তো বা আসি রয়েছে, তবে পরক্ষণেই দেখা যায় কুয়ার ভেতরকার বালতি আপনা আপনি উপরে উঠছে, যা দেখে তারা ঘাবড়ে যায় এবং তখনই সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে ঈশান নামাজ শেষ করে ঘুমাতে যাওয়ার সময় আমরা ফাদিলের ঘরের আলমারির আয়নার রিফ্লেকশনে একজন মহিলা জিনকে দেখতে পাই। ফাদিল তাকে খেয়াল করে না এবং ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই ফাদিল দেখতে পায় আলমারির দরজা আপনা আপনি খুলে গিয়েছে। সে এটা আটকে ঘুমিয়ে পড়ে। মাঝরাতের দিকে হঠাৎই তার মুখের ওপর ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে, যার ফলে তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ মেলতেই দেখতে পায় তার উপর দাঁড়িয়ে আছে মাথা কাটা একটা জিন, যার মাথা ছিল তার পাশের বালিশে। এই সকল ভয়ানক ঘটনার জন্য পরদিন সকালে ফাদিলের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সে দ্রুত ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে মিসেস মার্নি, শামিন এবং আসি সিকিউরিটি গার্ডদের সাথে কোনো একদিকে দৌড়ে যাচ্ছে। সেও তাদের পিছু করে। গতকাল রাতের ওই কুয়োর কাছেই তারা এসেছিল। ভেতরে কিছু একটা দেখে আসি বলে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরির কাজ বন্ধ করতে হবে। একথা শুনে মিসেস মার্নি শামিনদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সুযোগে ফাদিল চলে যায় কুয়োর ভেতরটা চেক করার জন্য। সেখানে যেতেই সে ঘাবড়ে যায়,
কেননা ভেতরে একটা লাশ পড়েছিল। তখনই সেখানে চলে আসে শামিন। শামিন প্রথমে ফাদিলের কাছে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি তাদের গ্রামের কিনা। ফাদিল না বললে সে জিজ্ঞাসা করে সে এই ফ্যাক্টরিতে প্রথমবারের মতো কাজের জন্য এসেছে কিনা। ফাদিল এতে হ্যাঁ বলে। তখন শামিন বলে ফাদিলকে দেখেই বোঝা যাচ্ছে সে কোনো সাধারণ ছেলে নয়। সে যা কিছু জানে এই কয়েকদিনের ঘটনার ব্যাপারে সবকিছু যেন সে তাকে খুলে বলে, তা না হলে এই পরিস্থিতি সামলানো যাবে না। যা শুনে ফাদিল এবার চিন্তায় পড়ে যায়। সে ইন্দার ব্যাপারে সবকিছু বলে দেয়, যার ফলে ইন্দাকে ডেকে আনা হয়। তাকে আসি বলে সবটা সত্যি কথা বলতে, তা না হলে তার ভীষণ কষ্ট হবে। এবার ইন্দা তাদেরকে সব খুলে বলে। সে যে কাউকে লজ থেকে বাইরে যেতে দেখে তার পিছু পিছু ফ্যাক্টরি পর্যন্ত গিয়েছিল এবং সেখানে ওই রিচুয়ালের দৃশ্য দেখেছিল সবটা। যা শুনে মিসেস মার্নি জিজ্ঞাসা করে সে লজ থেকে কাকে বের হতে দেখেছিল। এর উত্তর ইন্দার কাছে ছিল না। ফাদিলের মনে হয় এটা হয়তোবা রানী ছিল, তা না হলে ওই দিন কেন তার সাথে অ্যাক্সিডেন্টটি হবে। তখন আসি বলে রানী আহত হওয়ার পর সে রানীকেও পরীক্ষা করেছিল। সে শুধুমাত্র জিনদের একজন ভিকটিম ছাড়া আর কেউ নয়, সে কোনো দোষ করেনি। তখন শামিন ফাদিলের কাছে তার স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করে। ফাদিল প্রথমে তো বলতে কমফোর্টেবল ছিল না। তখন আসি বলে তার মধ্যে কিছু বিশেষ শক্তি রয়েছে, সে যেন নিজের স্বপ্নের কথা বলে। হতে পারে স্বপ্নের ভেতরে কোনো ক্লু পাবে তারা। ফ্যাক্টরিতে আসার প্রথম রাতে, যে রাতে ইন্দা ঘর থেকে বের হয়েছিল, ওই রাতে ফাদিল স্বপ্ন দেখেছিল যে পশ্চিম সাইডের ওয়্যার হাউসে দুজন ব্যক্তি প্রবেশ করছে। তারা জিজ্ঞাসা করলে ইন্দা বলে সে তো পশ্চিম সাইডের ওয়্যার হাউসে যায়নি, তারা যে সাইডের ওয়্যার হাউসে কাজ করে সেখানেই ছিল। পশ্চিম সাইডের ওয়্যার হাউসটা বহুদিন ধরে বন্ধ, তাই আসি এখানে ধারণা করে যে সেখানে ওই রাতে যে দুজন ব্যক্তি গিয়েছিল তাদের দ্বারাই এমন কোনো পাপ অথবা ভায়োলেশন হয়েছে যে কারণে জিনেরা ক্ষেপে গিয়েছে। ফাদিলও যখন জানতে পারে পশ্চিম সাইডের ওই ওয়্যার হাউসে কারোর যাওয়া নিষিদ্ধ, তখন সে অবাক হয়ে যায়। প্রথম থেকে সে মনে করছিল হয়তোবা স্বপ্নে সেদিন সে ইন্দাকে দেখেছিল, তবে এখন তার কাছে স্পষ্ট ওই দুজন ব্যক্তির মধ্য থেকে কেউই ইন্দা ছিল না, অর্থাৎ অন্য কেউ এই পশ্চিম সাইডের ওয়্যার হাউসে এসেছিল। আসি জানায় বহু বছর আগে এই পশ্চিম সাইডের ওয়্যার হাউসটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, যার ফলে অনেকেই মারা গিয়েছিল। তখন থেকে এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। এখন ওই দিন রাতেই শামিন এবং আসি মিলে একটা বিশেষ রিচুয়াল করে জিনেদের সাথে যোগাযোগের জন্য। আসি এখানে একটা চাবুক রিচুয়ালের মাঝেই শামিনের গলায় পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে শামিনের দম বন্ধ হয়ে যায়। পরক্ষণেই শামিন চোখ মেলে এবং দেখা যায় তার ভেতরে জিন প্রবেশ করেছে। ভয়ঙ্কর কণ্ঠে ওই জিন বলে ওঠে, মানুষ এবং জিনেরা এই স্থানে একসাথে বসবাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল, আর এই চুক্তি যে ভঙ্গ করবে তাকে মরতে হবে। একথা বলেই সে অদ্ভুতভাবে নাচতে আরম্ভ করে। সামনে এক পাশে ছিল জ্বলন্ত কয়লা এবং অন্য পাশে ছিল ভাঙা কাচের টুকরো। সে ওই ভাঙা কাচের টুকরোগুলো চিবাতে আরম্ভ করে। তখন আসি ওই চাবুক দিয়ে তাকে ভয় দেখালে তার ভেতরে থাকা জিন লাফাতে লাফাতে ওয়্যার হাউসের ভেতরে প্রবেশ করে। বাকি সকলে তার পিছু করতে করতে ওয়্যার হাউসের পশ্চিম সাইডে চলে যায়। সেখানে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় একটা বিশাল বড় মূর্তির সামনে মাথা নত করে ঝুঁকে আছে শামিনের ভেতরে থাকা ওই জিন। আসি তার কাছে দৌড়ে যায় এবং তার পিঠের উপর দিয়ে হাত বোলায়, যার ফলে তার ভেতরে থাকা ওই জিন বেরিয়ে যায়। এই মূর্তিটার ব্যাপারে তারা আসিকে জিজ্ঞাসা করলে আসি বলতে থাকে, অনেক বছর আগে যখন এই ফ্যাক্টরিটা নতুন বানানো হয়েছিল তখন এখানে থাকা জিনেরা বিভিন্ন সময় মানুষদেরকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করত। তখন এখানকার মালিকেরা একটা পথ বের করে, তারা এখানকার জিনের রাজা মাহারাতুর সাথে যোগাযোগ করে। এর ফলে মানুষ এবং জিনদের মধ্যে একটা ডিল হয়। তবে আজ থেকে 7 বছর আগে যারা সিজনাল ওয়ার্কাররা এই ওয়্যার হাউসে এসেছিল তাদের দ্বারা কোনো এক পাপ হয়ে যায়, বা বলা যায় জিনদের কোনো ক্ষতি করে বসে তারা, যার ফলে পুরো ওয়্যার হাউস ধরে পুড়িয়ে দেয় ওই জিনেরা, যে কারণে এই জায়গাটিকে লক করে রাখা হয়েছিল। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার মনে হচ্ছিল বর্তমানেও ওই দুইজন ব্যক্তি দ্বারা এমন কোনো পাপ হয়েছিল যে কারণে জিনেরা তাদের উপর ক্ষেপে গিয়েছে। এমন সময় শামিন সেখানে থাকা একটা কাঠের বাক্স ওপেন করে এবং বলে ওঠে এর ভেতরে মাহারাতুর জিনিস নেই। তখন আমরা জানতে পারি এই বক্সের ভেতরে জিনদের রাজা মাহারাতুর স্বর্ণ ছিল, যেটা শুধুমাত্র শামিন এবং আসি মাঝে মধ্যে দেখতে পেত, সাধারণ মানুষেরা এটা দেখতে পেত না।
আর এটা এখন গায়েব। অর্থাৎ ওই দুইজন ব্যক্তি ওয়ার হাউসে প্রবেশ করে ওই দিন এই স্বর্ণ চুরি করেছে। ফলে তারা অনেক বেশি ঘাবড়ে যায় জিনদের প্রকোপের ব্যাপারে ভেবে। এমন সময় হঠাৎই মিসেস মার্নির চোখ নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। তার ভেতরে কোনো জিন প্রবেশের চেষ্টা করছিল, যাকে বের করে দেয় আসি। আর এরপর সে ফাদিল এবং ইন্দাকে বলে যে প্রথম দিন ফাদিলের স্বপ্নে যে দুজনকে সে দেখেছিল তাদেরকে খুঁজে বের করতে, তা না হলে তারা মহা বিপদে পড়বে। ওই সময় আমরা নিংকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে প্রবেশ করতেই হতবাক হয়ে যায়। তার ড্রয়ারের কাছে তার কাপড় চোপড় নিয়ে নাড়াচাড়া করছিল এক জিন। সেখানে আসতেই সে দেখতে পায় তার ব্যাগ থেকে সব জিনিসপত্র নিচে পড়ে আছে, সেই সাথে পড়ে আছে অনেক স্বর্ণের অলংকার। অর্থাৎ ওই স্বর্ণের অলংকার চুরি আর কেউ নয় বরং নিং করেছিল। তবে তার সাথে ওই রাতে আর কে পশ্চিম ওয়ার হাউসে গিয়েছিল? আপাতত নিং ওই গয়নাগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে দ্রুত পালানো শুরু করে, কিন্তু যে সাইডে দরজা ছিল সেটা এখন দেওয়ালে পরিণত হয়েছিল। ফলে ভয়ে নিং চিৎকার করতে থাকে। এমন সময় তার পেছনে অসংখ্য জিন চলে আসে, যারা ভয়ানকভাবে এগোচ্ছিল নিংয়ের দিকে। ফলে নিং সেখানেই বসে চিৎকার করতে থাকে। এরই মাঝে সেখানে পৌঁছে যায় হেন্দ্রা। হ্যাঁ, তার সাথে ওই রাতে পশ্চিম ওয়ার হাউসে আর কেউ নয় বরং হেন্দ্রা গিয়েছিল, ওয়াতির হবু হাজবেন্ড। তবে সে সেখানে নিংয়ের সাথে এই গয়না চুরি করতে যায়নি, বরং সে তো এখানে নিংয়ের ব্যাগে এই গয়না দেখে হতবাক হয়ে যায় এবং বলতে থাকে সে তো নিংকে বারণ করেছিল এটা নেওয়ার জন্য। নিং বলে সে নিজের লোভ সামলাতে পারেনি। তখন হেন্দ্রা বলে এটা এখনই তাদের ফেরত রাখতে হবে, অন্য কেউ দেখে ফেলার আগে। এই কথা বলে তারা যখন বের হচ্ছিল তখনই আচমকা নিং নিজের সামনে ওই জিনদেরকে দেখতে পায়। তখনই হেন্দ্রার মাথা ঘুরে যায়, যে কিনা নিংকে বলে এখন সে ভয় পাচ্ছে কেন, এই সব কিছুর জন্য সেই তো দায়ী। ফলে নিং চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় হেন্দ্রা তো এখানে নয় বরং কিছু দূর সামনে এগিয়ে গিয়েছিল, যে কিনা আবারও ফেরত আসে এবং নিংকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। অন্যদিকে তার হবু ওয়াইফ অর্থাৎ ওয়াতি তখন ফ্রাঙ্কি এবং দিউয়ের সাথে ছিল। সে সেখানে গিয়েছিল হেন্দ্রার জন্য খাবার নিয়ে। সে বুঝতে পারছিল না হেন্দ্রা এখনো পর্যন্ত লজে কেন ফেরেনি, তাই তো সে দেখার জন্য রুম থেকে বের হয়। তখনই সে দূরে ইন্দা এবং ফাদিলকে দেখতে পায়, যারা কিনা মেয়েদের লজে গিয়েছিল। তারা সেখানে একটা স্বর্ণের চুড়ি খুঁজে পায়, যেটা ইন্দা দ্রুত লুকিয়ে ফেলে, কেননা ওয়াতি, ফ্রাঙ্কি এবং দেউই তাদের দিকে আসছিল। এই মুহূর্তে তাদেরকে ইন্দারা এসব ব্যাপারে জানাতে চাইছিল না। তখনই ওয়াতি তাদের কাছে নিং এবং হেন্দ্রার কথা জিজ্ঞাসা করে। ফলে ইন্দা এবং ফাদিল তাদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কোথাও খুঁজে না পাওয়ার পর ইন্দা ফাদিলকে জিজ্ঞাসা করে যে সে তার স্বপ্নে একজন ছেলে এবং একজন মেয়েকে দেখেছিল কিনা। ফাদিল হ্যাঁ বললে তারা বুঝতে পারে যে এই দুইজন ব্যক্তি আর কেউ নয়, নিং এবং হেন্দ্রা ছিল। বাকিদেরকেও শর্ট করে পুরো ঘটনা খুলে বলে তারা, যা শুনে ওয়াতি তো মানতে রাজি ছিল না যে তার বেস্ট ফ্রেন্ড এবং হেন্দ্রা কোনোভাবে কোনো চুরির সাথে জড়িত হতে পারে। তার বেস্ট ফ্রেন্ড এবং তার ভালোবাসার মানুষটিকে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করত। তারা এরকম কোনো কাজ করতেই পারে না। ফাদিল আর তর্কে জড়ায় না, বরং সে ইন্দা এবং ওয়াতিকে বলে এই চুরিটা নিয়ে দ্রুত গিয়ে মিসেস মার্নির সাথে দেখা করতে। বাকি তিনজন না হয় নিং এবং হেন্দ্রাকে খুঁজবে। ফাদিল যখন তাদেরকে খুঁজছিল তখনই আচমকা একজন লোক তার সামনে আসে এবং তার বন্ধুকে বাঁচানোর জন্য ফাদিলের কাছে সাহায্য চাইতে থাকে। তার কথা মতো ফাদিল তাদের লজের ভেতরে চলে যায় তার বন্ধুকে খুঁজতে। সেখানে আলমারির ভেতরে ওই লোকটি ইশারা করলে সে আলমারি খুলতেই দেখতে পায় এর ভেতরেই ওই লোকটি বসে আছে। তখন ভেতরে থাকা লোকটি বলে বাইরের লোকটি আসলে মানুষ নয়। তখনই আচমকা ওই ভয়ানক জিন অর্থাৎ মাহারাতু তাদের উপর হামলা করে। সে গলা চেপে ধরে ফাদিলের। এই সুযোগে ওই লোকটি পালানোর চেষ্টা করেও পারে না, তাকে ভেতরে টেনে নিয়ে আসে ওই জিন। এদিকে ফাদিল দোয়া কালাম পড়তে আরম্ভ করে, যার ফলে ওই জিন দুর্বল হয়ে পড়ে এবং তাকে ছেড়ে দেয়। সে ওই লোকটিকেও বাঁচিয়ে নেয়। অন্যদিকে ফ্রাঙ্কি এবং দিউইকে দেখা যায়, যেখানে তাদের পেছনেই সাইকেল চালিয়ে কেউ যেন তাদের দিকে এগোচ্ছিল। তবে তারা সেদিকে তাকাতেই সাইকেলওয়ালা অন্যদিকে চলে যায়। তাদের পেছন থেকে ওই সাইকেলওয়ালাকে দেখা যায়, যে কিনা কিছু দূর গিয়েই থেমে যায় আর এরপর ঘুরে তাকায় তাদের দিকে, যেখানে তার মুখই ছিল না, অর্থাৎ এটাও কোনো সাধারণ মানুষ ছিল না। ফলে তারা দুজনে অনেক বেশি ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে এত রাতে এই ওয়ার হাউসের দিকে আসায় ওয়াতির ভীষণ ভয় পাচ্ছিল, সে ভেতরে যেতে চাইছিল না। তখনই ইন্দা দেখতে পায় পেছনে ওই বৃদ্ধা জিন শূন্য থেকে নেমে আসছে।
সে ওয়াদিকে পেছনে ফিরতে মানা করে এবং দ্রুত তাকে নিয়ে ভেতরে চলে যায়। ফাদিল যখন যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তার আশেপাশে অসংখ্য জিন জড়ো হয়েছিল, কেননা প্রায় 9টা বাজতে চলেছে। রেড আওয়ার স্টার্ট হতে চলেছে। রেড আওয়ারের আগেই তাদেরকে খুঁজে বের করতে হবে নিং এবং হ্যান্দ্রাকে। ওই সময় দিউই এবং ফ্রাঙ্কির সামনেও এক ভয়ানক জিন চলে আসে। এই জিন মহিলা তাদের উপর হামলা করে, যার ফলে ভয়ে পালানোর সময় তাদের দেখা হয় ফাদিলের সাথে। এদিকে তারা যাদেরকে খুঁজে পাচ্ছিল না, অর্থাৎ নিং এবং হেন্দ্রা পৌঁছে গিয়েছিল ফ্যাক্টরির সামনে। সিকিউরিটি গার্ড 2 জন এমন ভাব করে যেন তারা কিছুই জানে না এবং নিং আর হেন্দ্রাকে ভেতরে যেতে বলে। তারা বুঝে গিয়েছিল যে তারা দুজনই মূলত চোর। ভেতরে গিয়ে তারা ওই গয়না আসির হাতে থাকা ওই বক্সে দিয়ে দেয়। আসি বলে এখানে সবটা নেই। তখনই সেখানে ইন্দা এবং ওয়াতি চলে আসে এবং সে ওই চুরিটাও তাদেরকে দিয়ে দেয়। এরপর আসি ওই বক্সটি বন্ধ করে আবারও তার জায়গায় রেখে দেয়। ওয়াতি এখানে হেন্দ্রার উপর চিৎকার করছিল এই গয়না চুরি করার জন্য। তার মনে হচ্ছিল তার বিয়েতে তার মা যে ডিমান্ড করেছে সেটা পূরণ করার জন্যই হয়তোবা হেন্দ্রা এই গয়না চুরি করেছে। তখনই শামিন এবং আসি তাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দেয়। সেটা হলো এই গয়না সহজে সাধারণ মানুষেরা দেখতে পায় না। অদৃশ্য এই গয়না নিং এবং হেন্দ্রা ওই রাতে কেন দেখতে পেয়েছিল? তারা এখানে এসে এমন কি করেছিল? এখানে তারা সবটা খুলে বলে। প্রথম রাতে তারা যখন ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেছিল গোপনে, তখন তারা দেখেছিল যে ইন্দা তাদের পিছু পিছু চলে এসেছে, যে কারণে তারা লুকাতে গিয়ে পশ্চিম সাইডের ওই নিষিদ্ধ এরিয়াতে চলে যায়। তবে প্রশ্ন হলো তারা এখানে কেন এসেছিল? মূলত ওয়াতির হবু হাজবেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা নাজায়েজ সম্পর্ক ছিল, যে সম্পর্কটা তারা এখানেও কন্টিনিউ করতে চাইছিল। তারা তো চাইছিলই না যে ওয়াতিও তাদের সাথে এই ফ্যাক্টরিতে কাজে আসুক। তবে ওয়াতির এখানে আসায় তাদের দুজনের দেখা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই তারা লুকিয়ে এই গোপন জায়গায় এসেছিলই খারাপ কাজে লিপ্ত হতে। তারা যখন এই খারাপ কাজে লিপ্ত ছিল তখন সেখানে অসংখ্য জিন উপস্থিত ছিল। এক তো নাজায়েজ সম্পর্ক, তার উপর আবার এরকম একটা জায়গায়। এর কারণেই মূলত তারা শক্তি পেয়ে গিয়েছিল ওই গয়নাগুলো দেখার। নিংয়ে প্রথমে মাহারাতুর ওই মূর্তি এবং গয়নার বাক্স দেখেছিল। এটা যখন সে হেন্দ্রাকে দেখায় তখন হেন্দ্রা এগুলো স্পর্শ করতেও তাকে নিষেধ করে এবং দ্রুত এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। তবে নিং সেদিন ওই গয়নাগুলো চুরি করে নিয়ে এসেছিল। এই পুরো ঘটনা শোনার পর ওয়াতি তাদের উপর ভীষণভাবে ক্ষেপে যায়। তার বেস্ট ফ্রেন্ড এবং তার হবু হাজবেন্ড মিলে তাকে ধোঁকা দিয়েছিল, আর কতদিন ধরে ধোঁকা দিচ্ছে তার কোনো ঠিকও নেই। ওয়াতির এই সকল কথা শুনে নিং এবং হেন্দ্রা দুজনই অনুতপ্ত হতে থাকে। নিং কাঁদতে কাঁদতে ওয়াতির কাছে ক্ষমা চাইতে আসে, তবে ওয়াতি তো তার স্পর্শ সহ্য করতে পারছিল না। সে সেখান থেকে চিৎকার করে দৌড়ে বেরিয়ে যায় এবং এই ফ্যাক্টরির ভেতরেই একটা জায়গায় বসে কাঁদতে থাকে। হঠাৎই সে চুপ হয়ে যায়, আর এরপর তার শরীর হাওয়ায় ভাসতে আরম্ভ করে। দেখা যায় তার ভেতরে ওই বৃদ্ধা জিন প্রবেশ করেছে, যে কিনা প্রথম থেকেই ইন্দাকে জ্বালাচ্ছিল। তার চিৎকারের আওয়াজ শুনে সকলে বাইরের দিকে দৌড়ে যায়। অন্যদিকে সিকিউরিটি 2 জনের কাছে চলে এসেছিল ওয়াতি, অর্থাৎ তার ভেতরে থাকা ওই জিন। সে এখানে আঙুল উঁচু করে কিছু একটা বলতে থাকে, যা বলা মাত্রই ওই ফ্যাক্টরিতে থাকা সকলে ওই জিনদের দ্বারা পজেস হয়ে যায় এবং ছুটে চলে আসে ওই স্থানে যেখানে রিচুয়ালে ব্যবহৃত ওই কাচের টুকরো এবং জ্বলন্ত কয়লা ছিল। তারা এসেই ওই জিনিসগুলো চিবিয়ে খেতে আরম্ভ করে। 2 জন সিকিউরিটি গার্ড মিলেও তাদেরকে আটকাতে পারছিল না। তাদেরকে আটকাতে আসি সেখানে চলে আসলে তার উপর হামলা করে ওয়াতির ভেতরে থাকা ওই জিন। তবে আসি এখানে তার মন্ত্র বলে তাকে কাবু করে ফেলে। ওই সময় সে তার ভেতর থেকে ওই জিনকে তাড়াতেই চলেছিল, এমন সময় আচমকা আবারও ওয়াতির ভেতরকার ওই জিন জেগে ওঠে এবং আসির গলা চেপে ধরে। এই পরিস্থিতিতে আচমকা ইন্দার কিছু একটা হয়ে যায়। সে পাশে গিয়ে বসে পড়ে, যেন তাকে কোনো এক জিন পজেস করে রেখেছিল। সে এখানে ওই রিচুয়ালটি করতে আরম্ভ করে, যে রিচুয়ালটি করতে প্রথম রাতে সে ওই ঘরের ভেতরে বেশ কয়েকটা জিনকে দেখেছিল। এই রিচুয়াল করতে করতে সে অন্য এক জগতে চলে আসে, যেন এক অতীতে। সেখানে এই ফ্যাক্টরির আক্ষেতের ভেতরে এই রিচুয়ালটি করা হচ্ছিল। রিচুয়ালের মাঝেই একজন ছেলে এবং একজন মেয়েকে বিয়ে দেওয়া হয়, আর এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় আক্ষেতের ভেতরে থাকা একটা গর্তের কাছে। সেখানে নিয়ে রিচুয়ালের শেষ পর্যায়ে তাদেরকে জীবিতই কবর দিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মহিলা বলে ওঠে, এটাই জিনেরা চায়। আর এর পরপরই আসল দুনিয়াতে অজ্ঞান হয়ে পড়ে ইন্দা। বাকিদের ভেতর থেকেও জিন বেরিয়ে যায়, সকলে স্বাভাবিক হয়ে পড়ে।
ইন্দার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে সবটা শুনে শামিন এবং আসি বুঝতে পারে যে এখন তাদের হিউম্যান স্যাক্রিফাইস করতে হবে। আর এই বড়বউ হিসাবে জিনেরা মূলত বেছে নিয়েছিল নিং এবং হেন্দ্রাকে, যা শুনে নিং এবং হেন্দ্রা দুজনেই কাঁদতে আরম্ভ করে। বিশেষ করে নিং আকুতি মিনতি করতে থাকে যে সে মরতে চায় না, তবে তাদের হাতে আর কোনো উপায় ছিল না। জিনার মতো মহাপাপ করা, সেই সাথে জিনদের গয়না চুরি করা, এর ফলে জিনেরা যা চেয়েছে তা তাদেরকে বাধ্য হয়ে মানতে হবে। ইন্দা এবং ফাদিল তাদেরকে বোঝানোর চেষ্টাও করে অন্য কোনো উপায় আছে কিনা, তবে সত্যি আর কোনো উপায় ছিল না, যে কারণে তারা তাদের ফ্রেন্ডদেরকে বাঁচাতে পারে না। তাদেরকে নিয়ে যাওয়া হয় বড়বউ সাজাতে। অন্যদিকে আক্ষেতের ভেতরে গিয়ে রিচুয়াল শুরু করে দেয় শামিন এবং আসি, যেখানে আসি এবার জিনের বশে চলে এসেছিল এবং অদ্ভুতভাবে ওই রিচুয়াল পারফর্ম করছিল। তখন তার সামনে নিয়ে আসা হয় একটা ঘোড়াকে, যেটাকে এক কোপে হত্যা করে আসির ভেতরে থাকা ওই জিন এবং খুশিতে হাসতে আরম্ভ করে। অন্যদিকে আমরা দেখতে পাই বড়বউকে পালকিতে করে রওনা দিয়েছিল রিচুয়ালের ওই লোকেরা। তারা তাদেরকে নিয়ে আক্ষেতের ওই ভেতরের স্থানটিতে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই বাকিরা অপেক্ষা করছিল। এখানে মাহারাতুর নাম নিয়ে তাদেরকে ওই গর্তে ফেলে দেওয়া হয়। সাথে সাথে দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই ইন্দা এবং ফাদিলের রিকোয়েস্ট মেনে নিয়েছিল শামিন এবং আসি। তারা শেষ চেষ্টা করতে চাইছিল যাতে করে নিং এবং হেন্দ্রাকে বাঁচানো যায়। তাই তো তারা এখানে নিং এবং হেন্দ্রার মতো দেখতে দুটো পুতুল তৈরি করেছিল। তারা প্রথমে নিং এবং হেন্দ্রার হাত কেটে তাদের রক্ত সংগ্রহ করে, আর এরপর এই পুতুলের গায়ে তাদের নাম লিখে দেওয়া হয়। সেই সাথে পুতুলের মুখেও তাদের রক্ত লাগিয়ে দেওয়া হয়, যাতে করে জিনেরা এই পুতুলকেই হেন্দ্রা এবং নিং ভেবে তাদের স্যাক্রিফাইস গ্রহণ করে নেয়। জিনদের হাত থেকে হেন্দ্রা এবং নিংকে রক্ষা করার জন্য তাদের চারিদিকে লবণের একটা সার্কেল বানিয়ে দেওয়া হয় এবং তাদেরকে এর ভেতরেই থাকতে বলা হয়। এখন দৃশ্য বর্তমানে আসে এবং আমরা দেখতে পাই ওই পুতুলকে তারা কবর দিচ্ছিল নিং এবং হেন্দ্রা হিসাবে। এই সুযোগে ইন্দা এবং ফাদিলকে চোখের ইশারা করে আসি, যার ফলে ফাদিল এবং ইন্দা দ্রুত নিং এবং হেন্দ্রার সুরক্ষার জন্য তাদের দিকে দৌড়ে আসতে থাকে। এদিকে তাদের উপর নজর রাখছিল ওয়াতি, যার কাছে বারবার মাফ চাইতে থাকে হেন্দ্রা। সে বলে ওয়াতি তাকে হাজবেন্ড হিসাবে গ্রহণ না করলেও অন্ততপক্ষে সে যেন তাকে ক্ষমা করে দেয়। এই পাপের বোঝা সে আর বইতে পারছে না। তবে ওয়াতি তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সরে আসে। তখন দরজার কাছে দাঁড়িয়ে ছিল মিসেস মার্নি। তার কাছে এসে ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে যে রিচুয়ালটি কি খুব কঠিন। উত্তরে মিসেস মার্নি বলে তারা জানে না, কেননা এই রিচুয়াল তারা প্রথমবারের মতো করছে। এরই মাঝে কোনো এক শক্তি ঘরের ভেতরে চলে আসে এবং হেন্দ্রা আর নিংয়ের চারিপাশে থাকা ওই লবণ মুছে দেয়। সাথে সাথে সামনে থাকা ঘরের দরজাটি বন্ধ হয়ে যায়। ফলে সেখানে থাকা সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত ওই ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এরই মাঝে ফাদিলরাও সেখানে চলে আসে। অনেক চেষ্টার পরও দরজাটি কিছুতেই খুলছিল না। এক পর্যায়ে সেটা আপনা আপনি খুলে যায়। ভেতরে তারা দেখতে পায় ওই দুটো পুতুল পড়ে আছে, অর্থাৎ তাদের এই চালাকি ওই জিন বুঝতে পেরেছিল। তাই তো নিং এবং হেন্দ্রাকে তুলে নিয়ে গিয়েছিল তারা। এরা বুঝতে পারা মাত্রই ফাদিল দৌড়ে ওই আক্ষেতের ভেতরে যেতে থাকে। সকলে তার পিছু পিছু চলে আসে। সে এসে চিৎকার করে সকলকে এই রিচুয়াল বন্ধ করতে বলে। ততক্ষণে কবরটি ভরাট করা শেষ হয়ে গিয়েছিল। তারা দ্রুত গিয়ে ওই কবরটি খুঁড়তে আরম্ভ করে। আসি এবং শামিন এইসবের কিছুই বুঝতে পারছিল না। হঠাৎই তাদের দুজনেরই শরীর খারাপ হতে শুরু হয়। আসির ভেতরে জিন ঢুকে পড়েছিল, যে কিনা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে, জিনের রাজা মাহারাতুকে ধোঁকা দেওয়া কি এতটাই সহজ। এরই মাঝে বাকিরা মাটি খুঁড়ে দেখতে পায় ততক্ষণে নিং এবং হেন্দ্রা মারা গিয়েছে, অর্থাৎ জিন তাদের স্যাক্রিফাইস নিয়ে নিয়েছে। যা দেখে তাদের বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে। ওয়াতিও হেন্দ্রাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তারা সকলে এই ফ্যাক্টরিতে এসেছিল স্বপ্ন নিয়ে, তবে পরদিন সকালেই এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তাদেরকে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হয়। ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়া হয় এবং সকলকে নিজ নিজ গ্রামে এগিয়ে দেওয়া হয়। সারা রাতের ঘটনায় তারা এত বেশি ক্লান্ত ছিল যে ট্রাকে করে যাওয়ার সময় তারা সকলে ঘুমিয়েছিল। এরই মাঝে ফাদিলের ঘুম ভেঙে যায় এবং তার চোখ পড়ে ইন্দার দিকে, যেখানে ইন্দার পেছনে ছিল ওই বৃদ্ধা জিন, অর্থাৎ সে তখনও পর্যন্ত ইন্দার পিছু ছাড়েনি। এদিকে মাহারাতুকে শান্ত করার আবারও চেষ্টা করে শামিন এবং আসি গরু কুরবানি দেওয়ার মাধ্যমে। তবে এবারও এই অফারিং মাহারাতু একসেপ্ট করে নেয় না।
বরং সে এবার অফারিং নেয় শামিন এবং আসির তাদের উপর হামলা করে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি বাস্তবে থাকা ইন্দোনেশিয়ার এক ভয়ানক ফ্যাক্টরির বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।